যুদ্ধে মারা যান শাহীন। রাজশাহী নগর জামাতে ৩০ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ছিলেন শাহীন। দর্শক, অবরোধের খবর জানতে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, চট্টগ্রামের অবরোধের সার্বিক চিত্র আমাদেরকে যদি বলতেন, আর বন্দরের কার্যক্রম কি ঠিক মতো চলছে? জি বাবু, গতকাল চট্টগ্রামে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছিল জামাত শিবির। তার আগের 2 দিন 20 দলীয় ডাকে, জোটের ডাকে হরতাল পালিত হয়েছে। ফলে 3 দিনের টানা কর্মসূচির পর আজকে চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরে মোটামুটি কর্মতৎপরতা আমরা লক্ষ্য করছি। যানবাহনের সংখ্যাও কিছুটা বেড়েছে। তবে মহাসড়কগুলোতে অবরোধের ফলে যে অচল অবস্থা সেটি অব্যাহত আছে। চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে যে পণ্য জট সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কারণ মহাসড়কগুলোয় দূরপাল্লার কোনো বাস যেমন চলছে না, তেমনি পণ্যবাহী গাড়ির সংখ্যা খুবই সীমিতভাবে চলছে। তো মোটামুটি ভাবে এখনো পর্যন্ত মহাসড়কে আমরা কোনো প্রকারের দুর্ঘটনার খবর পাইনি কিংবা অপ্রীতিকর কোনো পরিস্থিতি ঘটেনি। শান্তিপূর্ণভাবে অবরোধ পরিস্থিতি চলছে। বাবু হায়দরি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন শামসুল হক হায়দরি। বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা ও সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে রাজধানীতে 23তম দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে 20 দল। অবরোধে রাজধানী ঢাকায় গণপরিবহন চলছে কম, ব্যক্তিগত গাড়িও খুব একটা দেখা যাচ্ছে না। যে কোনো নাশকতা এড়াতে নগরীর বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। রাজধানী থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে না, তবে স্বল্প দূরত্বের জেলার উদ্দেশ্যে কিছু বাস ছেড়ে যাবার খবর পাওয়া গেছে। রেলের শিডিউল বিপর্যয়ের ঘটনা আজও আছে, তবে আগের তুলনায় যাত্রী ভোগান্তি কিছুটা কমেছে বলে দাবি রেল কর্তৃপক্ষের। দর্শক, কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবু সালেহ জহির। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। সালে, গত বেশ কিছুদিন ধরে আমরা ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা দেখেছি, তো আজকের কি অবস্থা? হ্যাঁ বাবু, আপনি ঠিকই বলেছেন। এই অবরোধের কারণে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেল যোগাযোগের যে বিপর্যস্ত অবস্থা আমরা দেখেছিলাম সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। বিশেষ করে উত্তরবঙ্গের রেল যোগাযোগের অচল অবস্থা কিন্তু একদমই কাটেনি। আপনাকে যদি বলি, আজকে সকালে রংপুর এক্সপ্রেস ট্রেন যেটি 9টায় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা, সেটি কিন্তু এখনো কমলাপুরে এসে পৌঁছেনি। এছাড়া দ্রুতযান এক্সপ্রেস যেটি গতকাল সন্ধ্যা 7:40 ছেড়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি কিন্তু প্রায় 16 ঘন্টা দেরি করে আজকে সকাল 11টার দিকে ছেড়ে গেছে। এছাড়া লালমনি এক্সপ্রেস যেটি গতকাল 11:10 ছাড়ার কথা ছিল, কিছুক্ষণ আগে এই কমলাপুর এসে পৌঁছেছে। সেটি হয়তো আরো ঘন্টা খানেক বিলম্বে এই কমলাপুর ছাড়বে। তো যাত্রীদের যে দুর্ভোগ অবরোধের মধ্যে সেটি অব্যাহত আছে। তারপরও লং দূরপাল্লার যে বাস বা অন্যান্য পরিবহনে যাতায়াতের সুযোগ নেই, সেই কারণে তারা এইসব ভোগান্তি নিয়েও কিন্তু দূরপাল্লার ভ্রমণে ট্রেনের উপরই ভরসা করছেন। এছাড়া আপনাকে যদি বলি যে দূরপাল্লায় যেসব ব্র্যান্ডের গাড়ি, যেসব ইউনিক হানিফের মতো মধ্যবিত্তদের যেসব গাড়ি থাকে, সেসব কিন্তু এখনো ছেড়ে যাচ্ছে না। তো রাতের বেলা 2-1টি গাড়ি মাঝে মধ্যে ছেড়ে যায়, আর অন্যান্য কিছু লোকাল সার্ভিসের গাড়ি দূরপাল্লার ভ্রমণে যাচ্ছে। ঝুঁকি নিয়ে হলেও বাসের মালিকরা যেমন সেগুলো রাস্তায় নামাচ্ছেন, যাত্রীরাও হয়তো নেহাত বিপদে পড়ে সেগুলোতে চড়তে বাধ্য হচ্ছেন। বাবু, এই ছিল যোগাযোগ ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন সহকর্মী আবু সালেহ জহির কমলাপুর রেল স্টেশন থেকে। টানা অবরোধ ও হরতালে দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ক্রেতা না থাকায় লোকসান গুনছেন আমদানিকারকরা। এরই মধ্যে 250 কোটি টাকা ক্ষতির দাবি তাদের। অন্যদিকে আমদানি রপ্তানি কমে স্থবির হয়ে পড়েছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে 1.5 শতাধিক কোটি টাকা আয় হলেও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সমুদ্রপথে দেশের 92% আমদানি রপ্তানি পণ্য পরিবহন হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। এসব পণ্য নগরীর খাতুনগঞ্জ পাইকারি বাজার হয়ে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিদিন কয়েকশো ট্রাক আনাগোনার বাজারটি এখন ঝিমিয়ে পড়েছে। এখানকার গুদামগুলো ভরে গেছে আটকে পড়া নানা পণ্যে। ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার কারণে মালগুলো এসে এখানে জমে যাচ্ছে, যার ফলে সবার মাল আসতেছে কিন্তু কে বাজার পাচ্ছে না। অন্যদিকে বন্দর হয়ে আসা বিভিন্ন খাদ্যপণ্যের দাম বেড়ে গেলেও কমে যাচ্ছে স্থানীয়ভাবে তৈরি খাদ্যপণ্যের দাম। কিছু মাল দাম বেড়েছে, আসতে পারতেছে না মসুরি আইটেমটা। আর আমাদের মটর আইটেমটা, যেটা মটর ডাল, সাদা মটর দিয়ে আমরা নিজেরা মিলে আমরা ভাঙাই, ওটা দাম কমতেছে। টাকা পয়সা ব্লক হয়ে গেছে একটা। এখন ব্লক হওয়ার দরুন
আমরা কম দামে মাল বিক্রি করে ফেলতে হচ্ছে। প্রতিদিন টার্নওভার হয় 900 কোটি থেকে 1200 কোটি টাকা। সেটা হরতাল অবরোধের কারণে সেটা অত্যন্ত সীমিত পর্যায়ে এসে পৌঁছেছে এবং আমাদের যে টার্নওভার হয় সেটার উপর আমাদের প্রতিদিন ক্ষতির পরিমাণ হচ্ছে প্রায় 200 থেকে 250 কোটি টাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের চিত্র একই রকম। এ বন্দর দিয়ে প্রতিদিন ভারতে রপ্তানি হয় প্রায় অর্ধশত পণ্য, কিন্তু হরতাল অবরোধের জাতাকলে তা নেমেছে অর্ধেকে। পাথর, সিমেন্ট এবং মাছ এই বন্দরের প্রধান রপ্তানিকারক দ্রব্য। ব্যবসায়ীরা বা পরিবহন মালিকরা মাল নিতে চাচ্ছে না এবং মাল নিতে চাইলেও অনেক দ্বিগুণ ভাড়া দিয়ে আমাদেরকে পণ্যগুলো আনতে হচ্ছে। 14-15 বছরে এই 6 মাসে হয়ে গেছে প্রায় 170 কোটি টাকা। দেশের যদি পরিস্থিতি অস্থিরতা না থাকে তাহলে দ্বিগুণ হারে বাড়ি যাবে, দ্বিগুণ হারে আরো রেভিনিউ আনতে পারবো। দেশের অন্যান্য বন্দরের চিত্র অনেকটা একই রকম দাবি করে বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতির চাকা সচল রাখতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। অবরোধে দুষ্কৃতকারীদের ধরতে বিভিন্ন তথ্য সংগ্রহ করে অন্যান্য বাহিনীর সাথে সারা দেশে বিজিবি যৌথ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন শেষে তিনি কথা বলেন। যারা এগুলা করছে তাদের তথ্য নিয়ে পুলিশ, র্যাব, বিজিবি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ওই তথ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছি, তাদেরকে ধরার চেষ্টা করছি। এবং সাম্প্রতিককালে আপনারা দেখছেন যে এই যে যৌথ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই ধরনের লোকজনকে ধরছে, বিভিন্ন জায়গায় হানা দেওয়া হচ্ছে, কিন্তু হলো তারা হয়তো যে এক জায়গায় থাকে না, অবস্থান চেঞ্জ করছে, বাট স্লোলি এন্ড গ্রাজুয়ালি ধরা পড়তেই হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর জানাজায় স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য ঢাকাবাসী এবং 20 দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএনপি। গতরাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ ধন্যবাদ জানান। পাশাপাশি 3 দিনের শোক পালনের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। দেশের জনসংখ্যার প্রায় 11 কোটি কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা ছাড়াও বিকল্প ব্যবস্থা হতে পারে প্রশিক্ষণ। এমন অভিমত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দেশে জনসংখ্যার 2/3 যেখানে কর্মক্ষম সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা খুবই অপ্রতুল। মানব সম্পদ নিয়ে আশিকুর রহমান চৌধুরীর 4 পর্বের ধারাবাহিকের শেষ পর্বে থাকছে কারিগরি বিষয়ক প্রশিক্ষণের কথা। মাত্র 10 বছর বয়সে রাজধানীর ধুলাইখালে এসেছিল আলাউদ্দিন। 14 বছর ধরে কাজ করতে করতে আজ আলাউদ্দিন এমন অবস্থায় পৌঁছেছে যে তার প্রতিষ্ঠানের মালিক তাকে ছাড়া বিকল্প কিছু ভাবতে পারেন না। যেমন সে এখন ট্রলি গাড়ি বানাতে পারে, পাওয়ার টিলার যেমন কৃষি কাজে ইউজ হয়, তারপর আপনার ট্রাক্টরের ট্রলি বানাতে পারে, কৃষি খামারে ইউজ হয়, আর তারপর বেল্ডিং মেশিন বানাতে পারে, কাটিং মেশিন বানাতে পারে। সে অলরাউন্ডার। ওস্তাদ আছে বলে আমরা আছি, ওস্তাদে শিখাইছে আমরা শিখছি। কোন রকম ট্রেনিং ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখতে না 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 পড়ালেখা করছেন না না। আলাউদ্দিনের মতো এমন অনেক দক্ষ শ্রমশক্তি রয়েছে যাদের কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাটুকু না থাকার কারণে একটা পর্যায়ে এসে তাদের থেমে যেতে হয়। যেমন একটা মিষ্টির দোকানে যে মিষ্টি বানায়, সে তো কোনো মিষ্টির স্কুলে গিয়ে কিন্তু এটা শিখে নেয়, তার মানে তার একটা দক্ষতা আছে। এই যে ফর্মাল এডুকেশন না, প্রায়র লার্নিং বলে, এইটাকে রিকগনাইজ করার একটা প্রক্রিয়া সমাজে অনেক দেশে আছে। তবে কেবল একটি শ্রেণী নয়, বিশেষজ্ঞরা বলছেন দেশের সর্বোচ্চ সংখ্যক মানব সম্পদ নিশ্চিত করার জন্য কারিগরি বিষয়ে প্রশিক্ষণের দ্বার উন্মুক্ত থাকা প্রয়োজন সবার জন্য। কেননা দেশের অধিকাংশ তরুণ জনগোষ্ঠী স্কুল কলেজের কারিগরি শিক্ষা বেছে নেয় না কিংবা বেছে নেওয়ার সুযোগ পায় না। পলিটেকনিক ইনস্টিটিউট কিংবা এরকম শিক্ষা প্রতিষ্ঠানে যারা কারিগরি বিষয়ে শিক্ষা নেওয়ার সুযোগ পায়নি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে রয়েছে এরকম প্রশিক্ষণ, যার মাধ্যমে দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করা যেতে পারে। কিন্তু দেশে বর্তমানে প্রশিক্ষণের যে ব্যবস্থা রয়েছে সেটা কি প্রয়োজনের তুলনায় যথেষ্ট? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধার মধ্যে থাকা বাংলাদেশে এখন কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 11 কোটি। সেখানে যুব উন্নয়ন অধিদপ্তর বছরের প্রশিক্ষণ দিচ্ছে মাত্র 2 লাখ মানুষকে। জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো প্রশিক্ষণ দিচ্ছে 90,000 মানুষকে। এরকম আরো কয়েকটি মন্ত্রণালয়ের অধীনে কারিগরি বিষয়ে আরো কিছু সংখ্যক মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রয়োজনের তুলনায় এটি একদিকে যেমন পর্যাপ্ত নয়, অন্যদিকে যাও কিছু প্রশিক্ষণের ব্যবস্থা আছে সেটা ঠিক মতো কাজে লাগে না। ফর এক্সাম্পল আমরা ব্লক এন্ড বাটিক দিচ্ছি, ওদিকে বিসিকো দিচ্ছি, ওদিকে আবার মহিলা অধিদপ্তরও দিচ্ছি। একই ট্রেনিং
অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে হচ্ছে। সুতরাং এটা যদি সমন্বিত হয় তাহলে সংখ্যাটা কয়েক গুণ বেড়ে যাবে। প্রতি বছর বিদেশে যে জনশক্তি পাঠানো হচ্ছে তার অর্ধেকই অদক্ষ। বিশেষজ্ঞরা বলছেন পুরোটা যদি দক্ষ জনশক্তি পাঠানো যেত তবে রেমিটেন্স প্রবাহ 3 গুণ বেশি হতো। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রতি বছর 90,000 মানুষকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার চেষ্টা করা হচ্ছে, যদিও বছরে বিদেশে যাচ্ছে প্রায় 5 লাখ মানুষ। আমাদের সরকার একটা বিশাল পরিকল্পনা গ্রহণ করেছে। সারা দেশের সব উপজেলায় একটি করে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করা হলে ইনশাল্লাহ আমরা বছরে 6 লক্ষাধিক মানুষকে প্রশিক্ষণের মাধ্যমে স্কিল মানুষে পরিণত করতে পারবো। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ব্যাপক চাহিদা থাকার কারণে তথ্য প্রযুক্তি, অটোমোবাইল, জাহাজ নির্মাণ, স্থাপনা নির্মাণ, গার্মেন্টস, সমুদ্র সম্পদ, ক্যাটারিং, রূপ পরিচর্যা, হাউসকিপিং এরকম বেশ কয়েকটি বিষয়ে প্রশিক্ষণের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু এরকম বিষয়ে প্রশিক্ষণের সুযোগ দেশে একদিকে যেমন খুবই কম, অন্যদিকে যাও কিছু গতানুগতিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সেখানেও আছে নানা সমস্যা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি হোটেলে জঙ্গি হামলায় 11 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 5 জনই বিদেশি নাগরিক। মঙ্গলবার রাতে ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিদের একটি দল ত্রিপোলির করিন্থিয়া হোটেলের লবিতে ঢুকে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। একই সময় হোটেলের বাইরে একটি গাড়ি বোমাও বিস্ফোরিত হয়। হোটেল কর্তৃপক্ষ বলছে হামলা শেষে জঙ্গিদের বেশ কয়েকজন আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়। নিহতদের মধ্যে একজন মার্কিন ও একজন ফরাসি নাগরিকের মৃত্যুর খবর তাদের দেশের সরকার নিশ্চিত করেছে। পুরো ঘটনা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার হামলার দায় স্বীকার করে টুইট করে আইএস। গত বছরের অক্টোবর থেকে লিবিয়ার পূর্বাঞ্চলীয় দারনা শহরে আইএস এর ঘাঁটি স্থাপনের বিষয়টি বারবার খবরে আসলেও তা অস্বীকার করছিল দেশটির সরকার। খেলার খবর ফুটবল। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও অ্যাটলেটিক। हालिया महीनों में शोहरत पाने वाले डीजे बट लाहौर के इलाके गुलबर्ग 3 में रहते हैं। खुद आकर पुरतपाक इस्तकबाल किया। मेकअप के लिए मुआवन उनके साथ होते हैं। माँ बाप ने तो आपका नाम आसिफ नजर बट रखा, आप डीजे बट कैसे बन गए? अपने कैफे के बाहर मैं म्यूजिक चलाता था तो लोगों ने कहा यार बट तेरी सिलेक्शन बड़ी अच्छी है, तू डीजे बन जा। तो उसी दौरान फिर मुझे कायरो जाने का इत्तेफाक हुआ और मैं वहाँ पर डीजे की प्रॉपर क्लास पढ़कर आया और जब मैं यहाँ आया तो फिर मैंने अपना नाम डीजे बट इंट्रोड्यूस करवाया। कोई ना कोई तो आपको आसिफ कहकर भी बुलाता होगा। अम्मी आज तक आसिफ ही कहती हैं। बीवी क्या कहकर बुलाती है? सुने जी, लोगों को कहती हैं आसिफ, डीजे बट नहीं कहती। तहरीके इंसाफ के धरनू और इमरान खान से ताल्लुक ने आपको मशहूर कर दिया। ये रिश्ता इस्तवार कैसे हुआ? फर्स्ट टाइम 2011 24 अप्रैल नारायण बाग वहां धरना दिया गया और उसमें मैंने इमरान खान साहब को रिमिक्स किया। क्या डीजे बनने के लिए तालीम याफ्ता होना भी जरूरी है? आप खुद कितना पढ़े? डीजे के लिए पढ़ाई से ज्यादा जरूरी है कि आप बीट को समझते हैं, आप म्यूजिक की तमाम चीजों को समझते हैं। मैंने जी मैट्रिक किया, उसके बाद मैंने फर्स्ट ईयर से, गरीब आदमी था, घर वाले अफोर्ड नहीं कर सकते थे, मैं नहीं पढ़ सका आगे। गुर्बत में आंख खोली, खोखे पर छोटे के तौर पे काम किया, कब लगा कि जिंदगी बदल जाएगी? मैं कॉपी करता था, मरहूम उस्ताद है मेरे औरंगजेब साहब, और जब मैं उनका वो स्टाइल देखता था, किस तरीके से वो कस्टमर्स के साथ बात करते हैं, और मैंने उसी वक्त समझ लिया कि कस्टमर को कैप्चर कैसे करना है, कस्टमर को किस तरह से अपने चुंगल में फंसाना है। क्या गुर्बत में कभी फाके भी देखे? ऐसा तो हुआ होगा, कुछ खाना चाहते हो और खा ना सकते हैं। सच कह रहा हूं, साल में 2 दफा कपड़े नए बनते थे, छोटी ईद को और बड़ी ईद को।
वो छोटी उम्र में अपने बाप का सहारा बना, पढ़ता भी था और काम भी करता था। जितना गरीब था उतनी छोटी ख्वाहिश थी। जैसे जैसे अमीर होता गया ख्वाहिशें बढ़ती गई, अल्लाह ताला पूरी करते गए। 126 दिन तक इस्लामाबाद के डी चौक धरने में आपका म्यूजिक सिस्टम नस्ब रहा। क्या सियासत के लिए बाकी कारोबार छोड़ दिया था? बिजनेस पीछे लड़के संभाल रहे थे। जब निकले थे आजादी मार्च के लिए तो सोचा था शायद जिंदा वापस नहीं आऊंगा। तो क्या धरने के दौरान आपकी जिंदगी को खतरा भी लाक हो गया था? 30 और 31 अगस्त की रात अगर आप देखें, या 15 अगस्त को गुजरांवाला में जो पथराव हुआ, ड्राइविंग सीट के ऊपर मेरा कमरा था और ओपनली कोई उसके वॉल नहीं थी, कोई दीवार नहीं थी, तो सबसे पहली गोली तो मुझे ही लगनी थी। लगी भी, खाई भी, 2 रबड़ गोलियां टांग में खाई, 12 घंटे 12.5 घंटे आंसू गैस भी पी। हर कामयाब शख्स के पास कोई ना कोई गुर जरूर होता है। आपके पास ऐसा क्या है जिसने आपको यहाँ पहुंचा दिया? मैं कस्टमर की बहुत केयर करता था। कस्टमर को कस्टमर नहीं समझते थे, उन्हें बाय नेम बुलाते थे हम लोग। गाड़ी की सबसे पहले मैं नंबर प्लेट देखता था, जस्ट लाइक के जा यार वो एलेक्सा 907 आ गई है, मुन्नू भाई की गाड़ी है। और मुन्नू भाई जोन से है वो बगैर चीनी के कॉफी पीते हैं, भाभी जोन सी बगैर फोम के कॉफी पीती। जल्दी कर 2 कॉफी उनकी लेकर आ। दूर से उन्हें सलूट करता था, अस्सलाम वालेकुम, क्या हाल है भाई, हाँ जी 2 कॉफी मैं भेज रहा हूँ जी। इसी तरह मतलब मुख्तलिफ लोग होते थे और मुझे उनके टेस्ट का पता होता था कि इन्होंने किस तरह का टेस्ट पीना है। मेरा ये ख्याल है कि मेरी सक्सेस का शायद ये भी एक राज है कि मैं अपने कस्टमर को अपनायत देता था। लोग कहते हैं कि आपने धरने से बहुत कमाया, करोड़ों तो जमा कर लिए होंगे। जो पेमेंट होती थी वो रेगुलरली डेली की डेली होती थी। अगर 2.5 लाख रुपया पर डे एक्सपेंस निकल रहा होता था तो वो 2.5 लाख पूरा पर डे मिल रहा होता था। तकरीबन 2.5 लाख रोजाना 126 दिन में तो करोड़ों बन गए हों। राउंड फिगर की बात मैं कर रहा हूँ, ज्यादा भी होती थी कम भी होती थी। सियासी जमातों से तो अक्सर लोगों को शिकायत रहती है कि वो पैसे नहीं देती। आपके भी कुछ बकाया जात तो होंगे? मैंने बाकी जमातों के साथ भी काम किया है, पेमेंट दे देते हैं, डिले करते हैं, लेकिन पीटीआई ने मुझे साथ का साथ पेमेंट दी। लंबे बाल, गले में 2 सोने के हार, रंग बिरंगी अंगूठियां, सोने के ब्रेसलेट, ये सब शौक हैं या शोबाजी? लंबे बाल बचपन से हैं, 93 से मैंने लंबे बाल रखे हैं। ये तो स्पेशली मेरी वालदा अभी इस दफा हज करके आई तो उन्होंने ये अंगूठी ला कर दी मुझे। ये किसी फैन ने दी, उसने कहा जी ये अब आपने नहीं उतारनी। इससे कोई फर्क नहीं पड़ता लड़की हो या लड़का हो। एक डीजे को सिक्योरिटी की जरूरत क्या पड़ गई? आपने फ्रंटियर कॉन्स्टेबलरी से सिक्योरिटी गार्ड क्यों ले रखा है? मुझे टीटीबी के थ्रेड्स हो गए तो खान साहब ने फिर मुझे स्पेशली सिक्योरिटी फ्राहम कर दी। वक्त का तकाजा है, जान की हिफाजत भी करवानी है तो इसलिए फिर सिक्योरिटी साथ रहती है। डीजे तो बड़े दिल फेंक होते हैं, आपने कितने इश्क किए? बहुत ज्यादा किया, बल्कि अभी भी करता हूँ। मेरा आइडियल है, मेरी प्रिंसेस है और बहुत ज्यादा प्यार करता हूँ अपनी बीवी से। खवातीन के चेहरे की दिलकशी अच्छी लगती है या नक्शो निगार? सुराहीदार गर्दन हो, बड़ी बड़ी आंखें हो, हाइट अच्छी हो, फेस खूबसूरत हो, ये सब कुछ औरत में होना चाहिए तो औरत लगती है। अपने म्यूजिक सिस्टम से बहुत पैसे कमा लिए, कितने दौलत के अंबार जमा कर लिए? करोड़पति तो हो गया होगा, बेशक इसमें कोई शक नहीं है। जिंदगी दुख सुख का मजमुआ है, गमनाक तरीन लम्हा कौन सा था? जिंदगी में सिर्फ एक दुख मिला, सिर्फ एक दुख, जिसे ना मैं बर्दाश्त कर सकता हूँ ना मेरी माँ बर्दाश्त करती है। 2010 12 नवंबर एक भाई था मेरा, रोड एक्सीडेंट में उसकी डेथ हो गई। बेटी को स्कूल खुद लेने आते हैं। I love my papa because he is the best papa in the world. सल्यूट किसको करना है? आर्मी को। क्यों करना है सल्यूट? क्योंकि हमारे पाकिस्तान को बचाते हैं। और फिर जिस दिन शेलिंग हो रही थी और आप रोने लग पड़े कि बाबा आप वापस आ जाओ, तो फिर मैंने क्या कहा?
पापा ने कहा कि अब हम लोग पाकिस्तान को बचाने निकले हुए हैं, तो पाकिस्तान को बचा के ही आएंगे। और जब फिर मैं वापस आऊंगा तो फिर तुम क्या करोगी? आपको सल्यूट करूंगी। वो सल्यूट कब करोगी? अब उस दिन भी नहीं किया, सोई भी थी। कर दिया घर वापस आए। ब्रंच के लिए मेज सजाई गई थी। सबसे अच्छी बात यह है कि ये बहुत केयरिंग है, बहुत ज्यादा, मतलब हम सिर्फ हमारे लिए नहीं, मतलब पूरी फैमिली के लिए। गुस्सा भी ऐसे नहीं, बस थोड़ा सा ऊंची आवाज में बोलना बस। वो मैं बता देता हूँ। हाँ हेलो जय। हाँ ये यार उसको 3 से 5 करवा दो, कैरम कर दो। ओके बाय। हाँ ये गुस्सा है। नॉर्मली रह जब ये वो भी है। अस्सलाम वालेकुम प्रिंसेस। हाँ अच्छा यार वो 3 से 5 करवा दीजिए। ये डिफरेंस है। ये वाकई डिफरेंस है। लव मैरिज है आपकी या अरेंज मैरिज है? अरेंज में लव है। मैं इस वजह से बहुत खुश हूँ कि ये शुरू से मेहनती है। मेरे से जो बात होती है, मेरे बच्चे सारे मेरे से झूठ नहीं बोलते। बहुत केयरिंग है, यानी कि मुझे अगर कोई मसला है तो ये हाजिर है, घर में कोई है तो ये जहाँ पे भी हो, जिस स्पॉट पे भी हो, तो बेशक फोन कॉल करके ये किसी को कह दे तो हमारा काम हो जाता है। हर काम में टांग अड़ा लेता है, किसी ने कुछ कहा ये नहीं कहा, लेकिन इसने वो काम उसका करना है आउट ऑफ द वे जाके भी। ये खामी है इसकी, बेशक उसमें बाद में इसको खमियाजा भुगतना पड़े। मियां मनशा की बहन मिसेस जहांगीर इलाही से मिलने मॉडल टाउन में उनके घर पहुंचे। मेरे लिए तो ये बच्चों की तरह ही है ना। ही वाज सो यंग और इतना पोटेंशियल जो मुंह से गाने निकालते थे ना, आई डोंट नो इसको कैसे पता चल जाता था, वही फॉरेन सीरीज चल जाती थी। मॉडल टाउन में डीजे बट कंपनी के दफ्तर पहुंचे। दफ्तर में जदीद साउंड और लाइटिंग सिस्टम नस्ब कर रखा है। डीजे बट से हमारे ताल्लुकात जो है वो पार्टीइज्म से बहुत पहले के हैं। ये इनका प्रोफेशनल काम करते हैं। हमारे इवन अपने भी जो मुस्लिम लीग के ट्रेडर विंग के भी जो भी सारे फंक्शन होते हैं वो भी ये उसके अंदर डीजे का अपना सिस्टम इन्हीं का लगता है। डीजे बट जो है वो पीटीआई की तब्दीली का निशान है। इसकी एक एबिलिटी है, पता नहीं हम कहते हैं लिप रीडिंग है, ये माइंड रीडिंग करता है। खान साहब ने जो लफ्ज बोलना हो, जो स्पीच में कहना हो, ये उस तराने के अंदर से वो मिसरा मिला के पहले लगा देता है। नौजवान तो जाग ही गए, लेकिन जिस तरह इस पाकिस्तान की ख्वातीन जागी है, अल्लाह ये खास तरह शुक्र है। वर्ल्ड सिटी प्रोजेक्ट के डायरेक्टर जनरल कामरान लाशारी मिलने आए। डीजे बट को जानते हुए मुझे एक जमाना गुजरा है और मैंने इनको अपने सामने इनकी सलाहियत को पलते बढ़ते देखा है और मैं समझता हूं कि इन्होंने एक बिल्कुल नया अंदाज और रंग दिया है मौसीकी को। इन्होंने एक खुशगवार माहौल बनाया है। ये एक बिल्कुल नई तर्ज की चीज है। डीजे बट कंपनी है कितनी बड़ी और आज तक आपने सबसे बड़ा सिस्टम कहां नस्ब किया? जो रजिस्टर्ड एम्प्लॉयज हैं वो 49 है। फर्स्ट टाइम 2007 में डॉक्टर तायुल कादरी साहब के लिए मैंने मीनारे पाकिस्तान में 1 लाख लोगों के लिए ऑडियो प्रोवाइड किया था। क्या कभी ऐसा हुआ कि सिस्टम बैठ जाए, आवाज आनी बंद हो जाए, हाथ पांव तो फूल जाते होंगे? 7 बैकअप कम से कम लेकर चलता हूँ। एक जनरेटर खराब होगा, दूसरा ऑन होगा, दूसरा खराब होगा, तीसरा ऑन होगा, एक मिक्सर साउंड उड़ेगा, दूसरा मिक्सर उड़ चल जाएगा। लेकिन
अल्लाह ताला ने पता नहीं क्यों इतना कॉन्फिडेंस दिया है, ना हाथ कांपते हैं ना हार्ट बीट तेज होती है। एक बार तो आप 50 से ज्यादा ट्रकों में साउंड एंड लाइट का सामान लाद कर ले गए थे। 14 अगस्त 2014 जिस आज़ादी मार्च के लिए मैंने जो मूव किया, 58 ट्रक्स थे टोटल, जिनमें से 21 ट्रक्स ऑडियो के थे, जिन्हें फर्स्ट टाइम पाकिस्तान में मैंने सैटेलाइट के थ्रू कंट्रोल किया। जो इमरान खान स्पीच कर रहे थे, जो तराना मैं यहाँ मास्टर ट्रक से चलाता था, वो तमाम ट्रक्स में से बैक वक्त एक ही टाइम में वो आवाज गूंजती थी। कहाँ सियासत और कहाँ मौसीकी, आपने इन दोनों को मिला दिया, ख्याल कैसे आया? ये 100% मेरा फैसला था। आप फायर पे हो, आप फायर पे हो, स्मोक पे हो, आप यहाँ पर आएंगे फ्रंट पे सामने। टीम डीजे बट को उनकी जिम्मेदारियां बताएं। जब मैं प्ले कर रहा हूँ आपने मुख्तलिफ एंगल से नीचे से आप रखोगे, मेरे हवा में बाल उड़ रहे जब मैं म्यूजिक प्ले कर रहा म्यूजिक फंक्शन की बुकिंग के लिए कस्टमर से खुद डील की। डिफेंस में अपने दोस्त शाहिद मलिक के घर आए। वापस दफ्तर पहुंचे। खास गाहकों के लिए अब भी खुद काफी बनाते हैं। इमरान खान से तो कुर्बत है, शरीफ खानदान से कैसे तल्लुकात है? पीटीआई से पहले और पीटीआई के होते हुए भी तमाम शरीफ ब्रादरान के जितने भी घर हैं यहाँ, इनके किसी भी लड़की की या लड़के की शादी होती है उसमें एज अ डीजे मुझे बुलवाते हैं। क्या सियासी इख्तलाफात जाती तल्लुकात में आड़े नहीं आए? 2 किलोमीटर दूर मियां नवाज शरीफ साहब का घर है, मुझे आज तक कोई थ्रेट नहीं दिया गया। बेटी इस्लामी स्कूल में खुद डांस पार्टियों के डीजे, जाती जिंदगी में कदामत और पेशा वराना जिंदगी में जिद्दत, ये तो बहुत बड़ा तजाद है। मैं डीजे शुरू से था, बेटी मेरी तो बाद में स्कूल गई और उसको मैंने इस्लामिक स्कूल में इसलिए डाला कि दुनिया के साथ साथ आखिरत भी जरूरी है। इमरान खान किन बातों पर खुश होते हैं और किन बातों पर नाराज? जलसा में बहुत ज्यादा रश होता है और उस क्राउड को प्रॉपर मैनेज कर लेता हूँ और उनमें जोश और हौसला बढ़ता है और उनको मैं बढ़ाता जाता हूँ। तो खान साहब खुद भी बड़ा महसूस होते हैं और बहुत खुश होते हैं और मुझे भी एप्रिसिएशन देते हैं, बल्कि हर जलसे के बाद एप्रिसिएशन देते हैं। एक दफा जलसे में लेट हो रहा था सब काम, खान साहब ने मुझे टोका और कहा हरी अप, एक भी मिस्टेक हो जाए, गलती कोताही बर्दाश्त नहीं करते। इमरान खान की शादी पर उन्हें मुबारकबाद तो दी होगी, क्या इस मौका पर कोई खसूसी गाना भी बनाया है? बिल्कुल मुबारकबाद दी, क्योंकि भाभी आ गई थी और भाभी की तो हमें बड़ी खुशी थी। शुक्रिया पाकिस्तान, मुस्कुरा पाकिस्तान, ये तमाम पाकिस्तानियों जिन्होंने आज़ादी मार्च में काम किया, बल्कि पूरी दुनिया में ओवरसीज लोगों के लिए ये तराना मैंने ऑन एयर किया। कई लोग नाराज हुए, क्या इमरान खान की तरफ से धरना खत्म करने का फैसला आपको पसंद आया? धरना खत्म होने पे इतनी खुशी नहीं हुई जितनी मुझे इमरान खान साहब ने कंटेनर में बुलाया एंडिंग टाइम धरना खत्म होने के बाद और मुझे कहा कि डीजे बट मैं तुमसे बहुत खुश हूँ। तो मैं सबसे ज्यादा खुश हूँ इस बात पे कि इमरान खान साहब ने मुझे अप्रिसिएशन दी। 4 फोन, 6 गाड़ियां, अमीर तो हो गए हैं, अमली सियासत में कब आएंगे? मुझे सियासत में नहीं आना, अल्लाह ताला ने जो इज्जत दी है मुझे बगैर किसी एमएनए या एमपीए की सीट के, मुझे इसमें बहुत खुशी है और मैं इसी तरह रहकर तमाम लोगों के दिलों पे राज करूं। अगर इमरान खान ने टिकट की पेशकश कर दी फिर तो सियासत में आना पड़ेगा। इमरान खान का फैसला हर हाल में कबूल होगा। कई डिस्क जॉकी यानी डीजे तो गाने सुनाते सुनाते
खुद गुलकार बन जाते हैं। क्या आपने कभी कोशिश की? मैं डीजे और डीजे ही रहना चाहता हूँ। अब मेरे ख्याल में मुझे इससे अच्छी जॉब और नहीं चाहिए। फिर भी डीजे को बोलना तो पड़ता है। जब पार्टी पे होते हैं तो फिर क्राउड को बूस्ट अप करने के लिए, उठाने के लिए, जस्ट लाइक के ऑलराइट गाइस आर यू रेडी, ओके 1 2 3 स्टार्ट, मतलब ये सब कुछ तो है, लेकिन कोई गाया जाए नहीं, इतना सुरीला नहीं हो, ना ही मैं कभी गाना चाहता हूँ। थैंक यू वेरी मच। হঠাৎই নিভে যায় 86 নম্বর সড়কটির সব বাড়ির বাতি। এরপর সেখানে আসে ডেস্কোর একটি গাড়ি, বিচ্ছিন্ন করে দেয় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বৈদ্যুতিক সংযোগ। তবে কিছুক্ষণ পর ফিরে আসে সড়কের অন্যান্য বাড়ির বিদ্যুৎ। গণমাধ্যম কর্মীদের জিজ্ঞাসাবাদে ডেস্কোর লাইনম্যান জানান, থানার নির্দেশেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ। থানা থেকে পারমিশন পাইছি আমরা লাইনটা কাটার, এই জন্য কাটছি। পারমিশনটা কি একটু বলবেন? পারমিশনটা কি? কি পারমিশন? কি পারমিশন? লাইন কাটা। কার লাইন কাটা? এই বাসার লাইন কাটা। পরে এই ব্যাপারে গুলশান থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান। কোথায় থানা এলাকা, আমাদের কোনো থানা এলাকা কোথায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এই ধরনের সংবাদ আমি পাইনি। প্রায় 1 ঘন্টা পর ভোর 3:45টার দিকে নিজেদের উদ্যোগে জেনারেটরের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হয়। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে র্যাব। গত রাত ঠিক 2:45টার দিকে রাজধানীর বাড়িধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। র্যাবের গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। গত 4 জানুয়ারি অসুস্থ অবস্থায় রিজভীকে বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তবে 7 জানুয়ারি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে অজ্ঞাত স্থানে চলে যান বিএনপির এই নেতা। হরতাল, অবরোধ আর জ্বালাও পোড়াও বন্ধ না করলে গুলশানে বিএনপি নেত্রীর কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস আর পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশে এই হুমকি দেন তিনি। সারা দেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা সহ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে এই সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য দেন। হত্যার রাজনীতি বন্ধ করে 20 দলকে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনেরও আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। এ সময় বিএনপি নেত্রীর গুলশান কার্যালয়ের দিকে যাত্রা সহ নানা কর্মসূচি ঘোষণা করেন নৌমন্ত্রী। আপনাকে প্রত্যাহার করতে হবে এই অবরোধ হরতাল। আর যদি না করেন আপনি এমন ভাবে অবরুদ্ধ হবেন, আপনার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হবে, আপনার পানির লাইন কেটে দেওয়া হবে, আপনার বাড়ির সামনে সমস্ত পোড়া গাড়ি দিয়ে আমার বাড়ির শ্রমিকরা হাজির হবে। চারদিক থেকে এমন ভাবে আপনাকে ঘেরাও করা হবে, আপনাকে নিয়ে যে সমস্ত আপনার জন্য যে খাবারগুলো নিয়ে যায় বিএনপি নেতা নেত্রীরা, ওই খাবার আপনার ঘরে পৌঁছবে না, অবরুদ্ধ হয়ে আপনাকে না খেয়ে সেখানে বসতে হবে। দিনের হিসেবে 26 দিন অবরোধ হরতালের ফাঁদে গোটা দেশের মানুষ। নাশকতার আশঙ্কায় এক জেলা থেকে আরেক জেলায় স্বাভাবিক যোগাযোগ ব্যাহত। মহাসড়কে দিনে যান চলাচল কম থাকলেও রাতে পুলিশি পাহারায় সচল করার চেষ্টা করা হয়। এতে পণ্যবাহী পরিবহনের দেখা মিললেও যাত্রীবাহী পরিবহনের সংখ্যা অনেক কম। এর মধ্যেই জরুরি প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদের ভোগান্তির সীমাহীন। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় বিগত কয়েকদিনের অবরোধের মধ্যরাতের খণ্ডচিত্র তুলে ধরছেন শফিকুল ইসলাম সবুজ। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামোড়। পরিবার নিয়ে শীতের এই রাতে সন্ধ্যা থেকে ঠায় দাঁড়িয়ে ইপিজেডের শ্রমিক আমান অপেক্ষা বাসের জন্য। স্ত্রী সন্তানদের পাঠাবেন বগুড়ার ধনুটে। হরতাল অবরোধের কারণে টার্মিনাল ঘুরছি, কোথাও কোনো টিকিট পাই নাই। এখন ট্রাকে যা লাগবে, তাছাড়া তার কোনো বিকল্প বুদ্ধি নাই। মাঝে কয়েকটি বাস আসলেও ওঠার উপায় ছিল না তাতে, কেননা টানা অবরোধে ঢাকার সাথে বন্ধ উত্তরের বেশিরভাগ জেলার স্বাভাবিক যোগাযোগ। যে দু একটি বাস আসছে তার ভেতরে বাইরে সবখানেই মানুষে ঠাসা। ভিড় হচ্ছে হরতালের কারণে যাত্রীর চাপ বেশি, গাড়ি ঘোড়া
সংখ্যা কম। হরতাল লাগাইছে, হরতালের কারণে ছাদে যাওয়ার লাগে, ভিতরে জায়গা নেই, আর জায়গা থাকলেও আবার রেট বেশি, 800 টাকা 700 টাকা ভাড়া। তাই ঝুঁকি নিয়ে অনেকে যাচ্ছেন পিকআপ ভ্যান, অ্যাম্বুলেন্স কিংবা মোটরসাইকেলে। হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন কেউ কেউ, কারণ সামনে তারা করছে নাশকতার আশঙ্কা। অপেক্ষার প্রহর শেষ না হলেও পূব আকাশের চাঁদ তখন মাথার উপর। ঘড়িতে রাত 4টা। বাস না পেয়ে পিকআপ ভ্যানে স্ত্রী সন্তানদের তুলে দিতে বাধ্য হলেন আমান একরাশ দুঃস্বপ্ন নিয়ে। আল্লাহ যেন শান্তিভাবে লে যায়, আপনাকে দোয়ায়, এটা আল্লাহ কাছে লাখ শুকুর। অনেক কষ্টে পাঠিয়ে দিলাম 9 ঘন্টা অপেক্ষা করার পর। এবার চোখ ফেরানো যাক দেশের বাণিজ্যের প্রাণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে। এ পথে যান চলাচল বেশ স্বাভাবিক অন্যান্য সড়কগুলোর তুলনায়। মোড়ে মোড়ে সড়ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবরোধের মধ্যরাতে মহাসড়কের দৃশ্য হচ্ছে এমন। সম্প্রতি সময় মহাসড়ক এক আতঙ্কের নাম এ দেশবাসীর কাছে, কেননা রাজনীতির আগুন প্রতিদিনই মহাসড়ক থেকে কেড়ে নিচ্ছে একের পর এক জীবন। তাই যারা স্বজন হারিয়েছেন এবং এই দেশের সাধারণ মানুষ, তারা এখন প্রশ্ন রাখছেন এই ক্ষতির দায় কে নেবেন। এর স্পষ্ট প্রভাব 12 মাসের ব্যস্ত ঢাকার কারওয়ান বাজারে। দীর্ঘ অপেক্ষায় দেখা মিলছে 2-1টি পণ্যবাহী ট্রাকের। গন্তব্যে নিরাপদে পৌঁছে যেন যুদ্ধ জয়ের আনন্দ সবার। পুলিশ প্রোটেকশন দেওয়া নিয়ে আসলো, দেখা গেছে গাড়ি ভাঙচুর হয়, তাহলে আমরা কিভাবে? নিজেদের তো নিরাপত্তা নেই, পুলিশ কতক্ষণ আমাদেরকে নিরাপত্তা দেবে? এই অবস্থায় গাড়ি চালাতে আপনার কোন লোকই কি চায় বলেন? কিন্তু এই অবস্থায় তো আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আছে। মৃত্যু ভয় মাথায় নিয়ে বিপদ থেকে বাঁচার জন্য অনেকে বেছে নিয়েছেন নানা উপায়। হয়তো ড্যাল মারলো, হয়তো বড় ইটে মারলো, হয়তো সেটা আমাকে লাগলো না, হয়তো গ্লাসটা ভাঙলো না, এটাই আর কি সুবিধা পাই। এরকম এক অনিশ্চয়তা নিয়ে রাতের ঢাকায় ভোর আসে, কেউ জানে না এর শেষ কোথায়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। এমনই এক শঙ্কা ভরা পরিস্থিতিতে মহাসড়কের নিরাপত্তা নির্বিঘ্ন করতে বিজিবির পর এবার মোতায়েন করা হলো আনসার বাহিনী। শুক্রবার বিকেল থেকে বিভিন্ন মহাসড়কে নেমেছে 12,000 আনসার সদস্য। দেশের আঞ্চলিক এবং জাতীয় মহাসড়কে 216টি পয়েন্টে অবস্থান নিয়েছেন তারা। প্রতিটি দলে 12 জন আনসার সদস্য রয়েছেন। 3 শিফটে কাজ করবেন এই আনসার সদস্যরা। রাজধানীর খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়েছেন 5 জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধরা জানায় রাত আনুমানিক 8:45টায় তুরাগ পরিবহনের একটি বাসে করে যাচ্ছিলেন তারা। বাসটি খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে আসলে একই বাসে থাকা কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল বোমা ছুঁড়ে বাস থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাসের কয়েকজন যাত্রী মিলে অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেলে নিয়ে আসে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চলমান রাজনৈতিক অস্থিরতায় কাঙ্ক্ষিত জিডিপি বাস্তবায়ন নিয়ে সংশয় জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বলেন, এবার আশা করা হয়েছিল 7% জিডিপি অর্জন করা যাবে, কিন্তু দেশে যে অবস্থা চলছে তাতে লক্ষ্য পূরণ সম্ভব হচ্ছে না। শুক্রবার দুপুরে সিলেট মদন মোহন কলেজে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী একথা বলেন। আমি আশা করেছিলাম যে এই বছর 7% উন্নয়নে আমরা যাব, কিন্তু সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ এই মুহূর্তে আছে, এবং এর একমাত্র কারণ খালেদা জিয়া। তিনি বলতে পারতেন যে এটা দেশের উন্নয়নের স্বার্থে আমি এটা উঠিয়ে দিলাম, কিন্তু আমি একদম স্থির নিশ্চিত উনি দেশের উন্নয়ন চান না। এ ব্যাপারে আমার কোনো কনফিউশন এবং কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই বলতে। সহিংসতা ও নাশকতা বন্ধ না হলে খালেদা জিয়ার সাথে কোনো সংলাপ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম প্রতিনিধিরা। তারা বলেন, বিএনপি জামায়াত জোট পরিকল্পিতভাবে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। শান্তির জন্য হোক প্রতিবাদ, এই স্লোগানে শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়। সাদা পতাকা হাতে দুপুরের পর থেকে শহীদ মিনারে আসতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, টানা হরতাল, অবরোধ ও সহিংস রাজনীতির আগুনে পুড়ছে দেশ, যার মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। একজন পরাশক্তি হিসাবে পরিচিত
2 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার মধ্যেও কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা না দেয় বিএনপি জামাত জোটের কঠোর সমালোচনা করেন তারা। শুধু হোক প্রতিবাদ নয়, হোক প্রতিরোধ। মাত্র কজন সন্ত্রাসী আমাকে পোড়াবে, আমাকে মারবে, আর আমি চুপ করে বসে থাকবো তা নয়। হরতাল অবরোধ সহ সহিংস রাজনীতি বন্ধ না হলে বিএনপির সঙ্গে কোনো সংলাপে না যেতেও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। আর এই দাবি উপেক্ষা করে সরকার সংলাপে বসলে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা। সংলাপ যদি হতে হয়, শর্ত হচ্ছে বাংলাদেশের সমস্ত পরিস্থিতিটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে হবে। বর্তমান সময়ের চাইতে সেই নির্বাচনের পরবর্তী পর্যায়ে 1 বছর আমাদের এখানে যে অবস্থা ছিল সেই জায়গায় এনে তারপরে তারা কি চান, যারা সংলাপ করতে চান তাদের কাছ থেকে জানতে হবে। চলমান সহিংসতার আগুনে নিহতদের স্মরণে শনিবার সারা দেশে শোক পালন এবং বিকালে শহীদ মিনারে আবারও সমাবেশের ঘোষণা দেওয়া হয়। একটা সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা। নাশকতা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে শামসুর রহমান নামে জামায়াতের এক নেতাকে আটক করেছে পুলিশ। গত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের ডেপুটি রেজিস্ট্রার। পুলিশ জানায়, হরতাল অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা এবং ককটেল বিস্ফোরণের সমন্বয়কারী এবং অর্থ যোগানের অভিযোগে তাকে আটক করা হয়েছে। বিশিষ্ট আইনজীবী ডক্টর কামাল হোসেন বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কারো কাম্য নয়। গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে দরকার সবার সম্মিলিত প্রচেষ্টা। শুক্রবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করে তিনি এসব কথা বলেন। জানান, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক জানাতে এসেছিলেন তিনি। এ সময় কোনো ধরনের রাজনৈতিক আলাপ হয়নি। এরপর গুলশান কার্যালয়ে আসেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সমবেদনা জানাতে আসা সকলেই শোক বইয়ে স্বাক্ষর করেন। আমি এটাই বললাম যে আমরা কোনো রাজনৈতিক কারণে, কোনো রাজনৈতিক আলাপের জন্য আসি নাই, শোক জানাতে এসেছি। আর দেশের সকল মানুষ চায় দেশে একটা সুস্থ, স্বাভাবিক, গণতান্ত্রিক পরিবেশ সবাই চায়। রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে 4 কেজি স্বর্ণ সহ 2 জনকে আটক করেছে দারুস সালাম থানা পুলিশ। গত রাত 10টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন নূর নবী এবং মিনহাজুল হক মিনাল। পুলিশ জানায়, গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দৈনিক ইত্তেফাকের প্রয়াত ভারপ্রাপ্ত সম্পাদক আখতারুল আলমের মেয়ে ফাহমিদা আক্তারের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রাজধানীর রামপুরায় মহানগর প্রজেক্টে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্টের 5 নম্বর সড়কের 105 নম্বর বাড়িতে একাই থাকতেন ফাহমিদা আক্তার। শুক্রবার সকালে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ বাসায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গৃহ পরিচালিকা। আইসা দেই দরজাটা খোলা না, তো দরজা ভাঙে ঘরের ভিতরে গেছি, মানুষ লইয়া গেছি মতন গিয়ে দেয় আত বান্ধা পাওয়া বান্ধা, আবার সাইডে কসদা মোচের গুড়ি করা। এটি দেখছেন, আমি কাউকে ঢুকতে দেখি না, বাইরের কেউ যেন অচেনা লোক আমি দেখি না। তবে কালকে আমি দুপুর 8 দিকে বাজার করতে গেছি, তখন আমি এখানে ছিলাম না। স্বজনেরা জানায়, ফাহমিদা আক্তারের স্বামী গোলাম রব্বানী বাহরাইনের বাংলাদেশের দূতাবাসে কর্মরত, আর তার একমাত্র ছেলে থাকেন যুক্তরাষ্ট্রে। এটা পিছনে যে মোটিভ যারা ছিল, যারা হত্যাকারী, যা কাজটা ঘটেছে, তাদেরকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা দাবি করছি। এটি ডাকাতি নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা